ইউ আস্কড ফর ইট। আমার ইউটিউব চ্যানেলে গত সপ্তাহব্যাপী আপনারা আমাকে যে সমস্ত প্রশ্ন করেছেন এবং যে সমস্ত বিষয় জানতে চেয়েছেন এবং যে শেয়ারগুলার বা স্টকগুলোর অ্যানালাইসিস চেয়েছেন সেগুলো সম্পর্কে আমি অল্প বিস্তর এখানে আলাপ করব, খুব বেশি না। প্রথমেই আসছে আপ্তাবটো। আপ্তাবটো এখানে একটা ব্যাড প্যাটার্ন। আমি একটা মাত্র টার্গেট এখানে দিব, যেহেতু আমাকে অনেকগুলো অ্যানালাইসিস করতে হবে, আমি একাধিক টার্গেট এখানে দিব না। তা একটা টার্গেট হলো 127.2% হলো তার বটম, এই সি পয়েন্ট থেকে সিডি এর 127.2% হলো তার একটা টার্গেট, 127.2%। ওকে, আচ্ছা, ব্লু অ্যান্ড ওকে, সরি সবই তো ব্লু হয়ে গেল। আচ্ছা, হোয়াইট, এটার ভিতরে ব্লু। ওকে, দ্যাট ইজ অল। তাহলে আপ্তাবটো টার্গেট হতে পারে 70.80। এখন একটা বিষয় মনে রাখা দরকার যে এইখানে যে সমস্ত রেজিস্ট্যান্সগুলো দেখা যাচ্ছে তার মধ্যে 50 একটা স্ট্রং রেজিস্ট্যান্স, 61.8% একটা স্ট্রং রেজিস্ট্যান্স, এবং আগের হাই 61.50 একটা স্ট্রং রেজিস্ট্যান্স, এবং সবশেষে 1.272 একটা স্ট্রং রেজিস্ট্যান্স। সুতরাং সাবধান থাকতে হবে এই সমস্ত রেজিস্ট্যান্সগুলোর জায়গায়, এবং কখনোই একটা শেয়ার সমানভাবে ওঠে না, এটা সব শেয়ারের জন্য প্রথমে বলে দিচ্ছি। এবং সেখানে পেন অ্যান্ড ফ্ল্যাগ ইত্যাদি নানা কিছু তৈরি হতে পারে, এমনকি সেখান থেকে কোনো একটা রেজিস্ট্যান্স থেকে সে ফিরেও আসতে পারে। আমাদের পরবর্তী স্টক সিল্কো পিএইচএল। সিল্কো পিএইচএল এর আমি খুব ক্ষুদ্র পরিসরের একটা অ্যানালাইসিস করি। এর বর্তমান অবস্থান হলো এক্স এ বি সি। আচ্ছা, আপাতত এখানে ডিটা রাখি, আমি একটু দেখি। আচ্ছা, এই জায়গাটা, হ্যাঁ এবার হয়েছে 746, 61.8% উপরে, 786 থেকে একটু নিচে। তা আমি ধরে নিচ্ছি এটা 786 এর কাছাকাছি। 786 এর কাছাকাছি হলে এটা একটা বাটারফ্লাই প্যাটার্ন হবে, হয়তো বা একটু কম বেশি হতে পারে, এবং টার্গেট হবে 1 পয়েন্ট ডি লেগ, অর্থাৎ সিডি লেগ ইজ ইকুয়াল টু 1.272। ওকে, জাস্ট অ্যাকুরেট হয়েছে। তা আপনাদের যারা এটা ট্রেড করবেন, বা আমি যেটা মনে করি, আমি সরি আপনারা ট্রেড করবেন এই কথা বলা ঠিক না। আচ্ছা, এইটার ফ্লোর প্রাইস একটা রেজিস্ট্যান্স, সুতরাং এই একটা রেজিস্ট্যান্স আর একটা বি পয়েন্ট একটা রেজিস্ট্যান্স, এই দুইটা রেজিস্ট্যান্স খেয়াল রাখবেন। মেবি কালকেও এমন হতে পারে যে এই যে রেজিস্ট্যান্সের জায়গায় সে হয়তো কিছু কারেকশন হতে পারে, হয়তো একটা ফ্ল্যাগ হতে পারে। ওকে, নাহি এসিপি পারফেক্টলি একটা শার্ক প্যাটার্ন। শার্ক প্যাটার্ন, শার্ক প্যাটার্ন। এখন একটা ব্যাপার এই যে আমি বলতে পারি যে এটা টার্গেট হতে পারে 161.8%। একটা হলো 161.8%, একটা হলো 127.2%। তবে শার্ক প্যাটার্নের ক্ষেত্রে কঠিন একটা রেজিস্ট্যান্স থাকে 61.8%। বেশিরভাগ ক্ষেত্রে এই রেজিস্ট্যান্সের বাইরে অনেক সময় যায় না। ধরেন 50% ক্ষেত্রে 61.8%ই তার টার্গেট হয়ে যায়। হ্যাঁ, সুতরাং এটা ট্রেডের ব্যাপারে একটু সাবধান থাকবেন। আর দ্বিতীয়ত, এখনো সে এখানে একটা ডাব্লু বটম করার কথা, সে ডাব্লু বটমটা এখানে হয় নাই। সুতরাং যারা এটাকে ট্রেড করবেন তারা এই ডাব্লু প্যাটার্নের ব্যাপারটা মনে রাখবেন। অর্থাৎ আপনার যদি খেয়াল না থাকে, আমি এখানে এটাকে এঁকে দিচ্ছি। ডাব্লু প্যাটার্নটা 38 পয়েন্টের থেকেও আসতে পারে,
আবার 61-এও যেতে পারে, এটার কোনো ঠিক নাই। আচ্ছা, এই হলো ডাব্লু প্যাটার্ন। ডাব্লু প্যাটার্ন হলে তখন শেয়ারটা যে এইখান থেকে উঠবে তা না, অ্যানালাইসিস অনুযায়ী বলতে হবে যে এখানে তার বটম, সুতরাং এখান থেকে এই পর্যন্তই উঠবে। তাই সেইটার আপনার ভিতরে নানান রকমের রেজিস্ট্যান্স আছে, সেই রেজিস্ট্যান্স এবং এর কতগুলি স্বভাব আছে, সেই স্বভাব অনুযায়ী সে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের প্যাটার্ন তৈরি করে উপরে ওঠে। সেই জিনিসটা মাথায় রাখতে হবে। ওকে, আমাদের পরবর্তী স্টক আইপিডিসি। আইপিডিসি এখনো লোয়ার লো তৈরি করে যাচ্ছে। এটা আমি বলতে পারবো না যে সে এটাই তার শেষ, এখানে তার সাপোর্ট, এ সম্পর্কে কিছু বলার মতো পরিবেশ নাই। তো যদিও এখন এখান থেকে উঠার সম্ভাবনাটা কি, যখন একটা বটম থেকে আরেকটা বটম উপরে থাকে তখন আমরা একটু জোর গলায় বলতে পারি যে সে তার সাপোর্টে আসছে। কিন্তু এটা খালি লোয়ার লো এবং হায়ার লো করে আসছে, তার মানে এটা একটা বেয়ারিশ। এখন এটা নিয়ে কোনো অ্যানালাইসিস দিতে চাচ্ছি না, পরেরটা দেখি। আমাদের পরবর্তী স্টক অলটেক্স। অলটেক্সের এটা আগে এঁকে রেখেছি, এর রিট্রেসমেন্ট হলো 786। আমার এখানে অন্য কোনো প্যাটার্ন আমি পাচ্ছি না, যার জন্য আমি এটাকে রিট্রেসমেন্ট অ্যান্ড পুলব্যাক হিসাব করতে চাচ্ছি, কারণ এখানে অন্য কোনো প্যাটার্ন পাওয়া যায় না। আচ্ছা, তো রিট্রেসমেন্ট অ্যান্ড পুলব্যাকে আসলে সমস্ত শেয়ারেরই অ্যানালাইসিস করা যায়। এখন সেই হিসাবে এর পুলব্যাক কতটা হতে পারে, এটা 786% হলো এই রিট্রেসমেন্ট। তা রিট্রেসমেন্ট 786% হলে পুলব্যাক হবে 127.2%, অর্থাৎ এই হলো তার পুলব্যাক। আমি এখানে একটু স্পষ্ট করে দেখাই, 34.50। এবার এমারেল্ড ওয়েল। এমারেল্ড ওয়েল একটা ডাউন ট্রেন্ডে ছিল এই পর্যন্ত, অর্থাৎ সবই তার লোয়ার লো অ্যান্ড হায়ার লো। এইটা এখানে এসেছে, সে থামছে, এটা যদিও স্পষ্টভাবে বলা যায় না, কারণ এখানেও একটা লো অ্যান্ড হায়ার লো তৈরি করছিল, হাই অ্যান্ড হায়ার হাই তৈরি করছে। তার মানে এটাকে বুলিশ বলবো না, এটা বেয়ারিশের একটা কাউন্টার ট্রেন্ড। এইখানেও সেইটা কিনা এই ব্যাপারে কনফার্মেশনটা এখনো পাওয়া যাচ্ছে না। এই হাইটা এইখানে যে আমার মাউস পয়েন্টারের সঙ্গে যে হাইটা, এই হাইটা যদি আর একটু উপরে ওঠে, অর্থাৎ আমি একটা বোলিঙ্গার ব্যান্ড এঁকে দিই, বোলিঙ্গার ব্যান্ড এখানে স্কুইজ যদি ব্রেকআউট হয় এবং সাপোর্ট পায়, দেন এটাকে আমরা বলতে পারবো যে শেয়ারটা হলো এমারেল্ড ওয়েল এখন বুলিশ ফর্মে আছে, সাপোর্ট ফর্মে আছে। সেই ক্ষেত্রে আমরা একটা অ্যানালাইসিস করতে পারি। আগে ধরে রাখেন, সেক্ষেত্রে অ্যানালাইসিসটা যা হবে সেইটা, সে এইখানে হয়তো কোনো কারণ ছিল, কিন্তু এইখানে যে এত ঘন ঘন যে সে উপরে উঠবে সেটা আশা করা ঠিক না। সুতরাং আগে এখানে প্যাটার্নটা তৈরি হোক, কি প্যাটার্ন তৈরি হয় সেইভাবে আমরা পরবর্তীতে এর একটা অ্যানালাইসিস করবো। তবে আপনারা ধরে রাখেন যে নেক্সট টাইমে সে 40 থেকে 77 টাকা পর্যন্ত, কারণ এখানে একটা রেজিস্ট্যান্স এই 74, 75, 76, 77 বা বড় জোর 90 পর্যন্ত সে যাইতে পারে। কারণ শেয়ার মার্কেটের একটা নিয়ম আছে, তার কনসলিডেশন না হলে সে বেশি উপরে যাইতে পারে না। এইখানে যেমন কনসলিডেশন ছিল, সেজন্য সে উপরে গেছে। এইখানে কোনো কনসলিডেশন নাই, কোনো ভলিউম গেইন নাই, সুতরাং এইখান থেকে এটা আশা করা একেবারেই অমূলক যে সে আবারও এটা এত দূর পর্যন্ত যাবে। সুতরাং অমূলক আশা না করে বরং আমরা মনে করি যে এটা কোনো না কোনোভাবে এইখানে এই পর্যন্ত যাইতে পারে, কিন্তু সেটার জন্য এখনো প্যাটার্ন তৈরি হয়নি এবং সেইটা যে বটমে আসছে এই স্টকটা, সেটাও আমরা কনফার্ম না। ওয়ার্ল্ডের ভিতরে দেখি সোনালী পেপার, এত বড় একটা ডাউনফলের এগেনস্টে এতটুকু একটা ডবল বটম কোনোভাবেই কনফার্ম করে না যে এটা বেয়ারিশ রিভার্সাল।
তা যাই হোক, যদি বেয়ারিশ রিভার্সাল হয়, ধরে নিলাম এরপরে আসে যা নামবে না, কিন্তু এটা সে ধরনের কোনো কনফার্মেশন না। আমি একটু এইখানেও আরএসআই এখনো 50 লাইন ক্রস করেনি। এটা আরএসআই 50 লাইন ক্রস না করা পর্যন্ত এবং এটার সাপোর্ট না নেওয়া পর্যন্ত আমি বলতে পারবো না যে এইটা বুলিশ বা রিভার্সাল কনফার্ম করছে। অথবা বোলিঙ্গার ব্যান্ড ক্রস করে তারপরে সাপোর্ট না নেওয়া পর্যন্ত আমি এটা নিয়ে কোনো কিছু বলতে পারছি না। এবার আমাদের সামনে ফরচুন এখনো পর্যন্ত কোনো প্যাটার্নের মধ্যে পড়ে না, এমনকি সে যে সাপোর্ট লেভেলে আসছে এই ব্যাপারে হালকা একটু কনফার্মেশন আছে, একটা সাপোর্ট লেভেলে আসছে। দেখি বোলিংয়ের ব্যান্ড কি বলে। না, বোলিংয়ের ব্যান্ড এটা ক্রস করে অন্তত পক্ষে বোলিংয়ের ব্যান্ড ক্রস করবে এবং আরএসআই 50 লাইন 50-তে আসছে, 50 লাইনের উপর সাপোর্ট পায়নি আরএসআই। সুতরাং এইটাও এখনো বেয়ারিশ ট্রেন্ডের মধ্যে ধরতে হবে। তবুও আমি একটু হালকা একটু কনফার্ম যে সে তার বটম লেভেলে আসছে, এইটুকু একটা সান্ত্বনার বিষয় যে ফরচুন একটা বটম লেভেলে আসছে। সুতরাং মোটামুটি এইটুকু বলা যায়, কিন্তু একেবারেই কনফার্ম না। আর আরও 2-4 দিন গেলে, অর্থাৎ এই আপার বোলিং এর ব্যান্ড টাচ করার পরে দেখেন আবার সে ফিরে আসে কিনা। সুতরাং ততদিন পর্যন্ত মনে করি যে সে যেহেতু একটু উপরে উঠছে দ্বিতীয় বটমটা, সুতরাং মনে হয় সে সাপোর্টে আসছে, কিন্তু ভবিষ্যৎটা কিছু বলা যাচ্ছে না এখান থেকে। হ্যাঁ, জিপিএইচ ইস্পাত আরএসআই অনেক উপরে, আরএসআই লেভেল হলো 62, আর শেয়ারটা আগে আমার আঁকা আছে জিপিএইচ ইস্পাত, তার বর্তমান টার্গেট 44.20। আচ্ছা, নেক্সটে আসছে কোনটা? নেক্সট আসছে এনএফএমএল। এটা একটা শার্ক প্যাটার্ন এবং এটা আমি মনে করি যে এইটা তার যে ডাব্লু বটম তৈরি করার কথা, সম্ভবত ডাব্লু বটম, এইটাই ডাব্লু বটম তারপরে আমি পুরা কনফার্ম না। আচ্ছা, আপনারা দেখতে থাকেন ডাব্লু বটম এটা হয় কিনা। আচ্ছা, যদি এটা ডাব্লু বটম হয় তাহলে এটা হলো শার্ক প্যাটার্নের টার্গেট একটা হলো 61.8% আর একটা হলো 1.272 হলে আরও একটা টার্গেট আছে, আমি ওইটা আর দেখাতে চাচ্ছি না। এই এক্স এ ডিস্টেন্সটা এখানে যোগ করলেও হবে। ওকে, সুতরাং আপনারা এই দুইটা টার্গেটই দেখেন, একটা হলো 61.8%, এইটা স্ট্রং রেজিস্ট্যান্স, এমনও হতে পারে এখান থেকে সে ফিরে আসতে পারে। দ্বিতীয়ত হলো এইখান থেকে তার টার্গেট 22.50, এই আর একটা টার্গেট। সুতরাং আপনারা অপেক্ষায় থাকুন কোনটা হয়, এবং সবসময় এই যে 5 যে লেভেলগুলো হারমোনিক প্যাটার্নে 5 লেভেলগুলো খুব কঠোরভাবে মেনটেন করা হয় এবং এই 5 লেভেলে যে কোনো একটার মধ্যে সে আটকে যেতে পারে এবং সেখানে ফ্ল্যাগ, পেনেন্ট ইত্যাদি ধরনের কনসলিডেশন হতে পারে। সুতরাং এই ব্যাপারে সাবধান থাকবেন। নেক্সট আমাদের যেটা আসছে, ইউনিয়ন ইন্স্যুরেন্সের বটম লেভেল, এটাকে বেয়ারিশ, বটমে এখানে কোনো বুলিশ ট্রেস নাই, অর্থাৎ লোয়ার লো করতে করতে আসছে এবং এই একটা হাই থেকে একটা হায়ার হাই করার পথে এখন যদি সে সেটা করতে পারে এখন, তাহলে বলবো যে হ্যাঁ, সে একটা বুলিশ ফর্মে আসছে। কিন্তু এখনো আমি মনে করি যে তাকে বুলিশ ফর্ম হিসাবে ট্রিট করে তার অ্যানালাইসিস করাটা আমি মনে করি না যে এটা ঠিক হবে। এটা তার রাউন্ডিং বটম ছিল, দেখেন রাউন্ডিং বটম হিসাবে সে তার টার্গেটে গেছে, এখন ফল, এবং এইটা হলো তার, এই জায়গাটা হলো তার সাপোর্ট। সুতরাং সাপোর্ট লেভেলে আসছে, এর নিচে স্বাভাবিকভাবেই আপনি ধারণা করে নিতে পারেন যে এর নিচে সে না যাওয়ার সম্ভাবনা শতকরা
80 ভাগ, এর নিচে না যাওয়ার সম্ভাবনা, আর উপরের দিকে ওঠার সম্ভাবনা বেশি। কিন্তু একবার যেহেতু এই গত বছরে এই পর্যন্ত উঠছে, সুতরাং আর একবার আর একটা রাউন্ডিং বটম বা এই ধরনের কিছু আশা করা অমূলক। সুতরাং তাকে সাইড ওয়েতে চলতে দেন, সাইড ওয়েতে যাবে। এর মধ্যে যদি ট্রেড করতে পারেন ট্রেড করবেন সাইড ওয়েতে, এইভাবে সে আসবে। বেশ কিছুদিন আসার পরে সে একটা মুভমেন্টে আসতে পারে। এখন এ ব্যাপারে কিছু বলা যাবে না। সালভো কেমিক্যাল কি তার সাপোর্টে আসছে? আপাতত যেটা মনে হয় যে সালভো কেমিক্যালটা তার সাপোর্টেই আছে। এইখানে তার সাপোর্ট, এটা তার সাপোর্ট, সুতরাং এইটা তার সাপোর্টে আছে। কিন্তু প্যাটার্ন হিসাবে আমার কাছে কেমন উল্লেখযোগ্য প্যাটার্ন কিছু মনে হচ্ছে না। এইখানে ডবল বটম, এটাকে আমি ধরবো না, কারণ এইটাকে এইটা 23%ও হবে না। সুতরাং হারমোনিক প্যাটার্নে 23% কোনো প্যাটার্নের মধ্যে পড়ে না। সুতরাং এখানে 38% মিনিমাম হতে হবে। তা না হলে পরে সে যদি এটাই থাকে তার হাই, সুতরাং এটা তাহলে সে সাইড হইতে যাবে, কারণ এখানে একটা রেজিস্ট্যান্স আছে, এটা সাইড হইতে যাবে। তা দেখা যায় যদি সাইড হইতে যায় তখন তার একটা অ্যানালাইসিস দেওয়া যাবে, অথবা যদি এটা ব্রেক করতে পারে সেটাও একটা অ্যানালাইসিস দেওয়া যাবে। তা এই মুহূর্তে এটার ফাইনালি তার গোল মেবি উপরের দিকে হবে, কিন্তু সে কিভাবে যাবে সেটা আর একটু মুভমেন্টে না আসা পর্যন্ত সেই জিনিসটা বলতে পারবো না, সেই জিনিসটা বলা যাচ্ছে না। মতিন স্পিন প্রায় সাপোর্ট লেভেলে আসছে, কিন্তু এখনো লোয়ার হাই থেকে লোয়ার হাই এভাবে তৈরি হয়ে যাচ্ছে, এখনো বেয়ারিশ। কিন্তু এটাকে আরএসআই দেখে কিছুটা আশ্বস্ত হওয়া যায়, কিন্তু কোনো রকমের বুলিশ বা সাপোর্ট, এই ধরনের বুলিশ হওয়ার কোনো লক্ষণ নেই। সাপোর্ট স্বাভাবিকভাবেই আমরা যদি উইকলি চার্টে দেখি তাও এটাকে সাপোর্ট বলা যায় না, কারণ উইকলি চার্টে হলো এইখানে তার সাপোর্ট, এটা ঠিক আছে। অর্থাৎ কিনা উইকলি চার্টে তার আগের এইখান থেকে আমি রেখাটা টানি, এই রেখাটা দেখেন কোথায় যে থামছে, রেড অ্যান্ড ডিপ রেড। হ্যাঁ, সে তার সাপোর্টের উপরে আসছে, কিন্তু টেকনিক্যালি কোনো অর্থাৎ প্যাটার্ন বলে না যে এটা সাপোর্টে আসছে। অর্থাৎ কিনা হয়তো ইতিমধ্যে সে ধরনের একটা প্যাটার্ন তৈরি হবে যে সে তার সাপোর্টে আসছে এবং লো অ্যান্ড হায়ার লো তৈরি করবে, তা তারপরে এটাকে বলা যাবে। তবে যদি এখানে এর নিচে না যায় সেক্ষেত্রে আমরা অনায়াসে ধরতে পারি যে পরবর্তী টার্গেট তার আগের যে ফ্লোর প্রাইস ছিল সেটা। কিন্তু কোন ধরনের প্যাটার্ন তৈরি করবে সেটা এখন আমরা না দেখে সে কিভাবে যাবে, কোথায় একটা অন্তর্বর্তীকালীন টার্গেট নেবে, কোথায় রেজিস্ট্যান্স, এগুলো আমরা আলোচনা করে অযথা সময় নষ্ট করে লাভ নেই। সাইনো বাংলার এখানে আগের থেকে আমার এই অ্যানালিসিসটা দেওয়া আছে এবং ইউটিউব চ্যানেলে এটা দেওয়া আছে। এবং সাইনো বাংলার রেজিস্ট্যান্সগুলা হলো, প্রথমে হলো সিডি এর 127.2% হলো তার ফাইনাল টার্গেট, কিন্তু তার আগে তার রেজিস্ট্যান্স আছে এই হাই এবং 786 38.2, এগুলো তার রেজিস্ট্যান্স। এশিয়াটিক ল্যাব এ সম্পর্কে আসলে কিছুই বলা সম্ভব না, কারণ সে এখনো এই দিকে যে ট্রেন্ডটা, ডাউন ট্রেন্ডটা, এখানে কোনো বুলিশ ট্রেন্ডের লক্ষণ নেই। সুতরাং এটা নিয়ে আলোচনা করাটা কি এখন ধরে নিতে হবে সে নেক্সট লেভেল আরো নিচে। কিন্তু যখনই একটা হায়ার লো তৈরি করবে এবং হায়ার হাই তৈরি করবে, তখন চিন্তা ভাবনা করা যায় যে সে উপরে উঠবে কিনা। আমরা এখন পরের স্টকটা দেখি, বিএসসি বহুকাল পর্যন্ত তার একটা বটম লেভেল ছিল এবং এটাকে সাপোর্ট হিসেবে সে নিয়েছিল, কিন্তু ইদানিং সে সাপোর্টটা ভেঙে ফেলছে। সাপোর্টটা ভেঙে ফেলার পরে এখন যদি তার ডাউন ট্রেন্ড থাকে তবে এটা একটা আশঙ্কার কথা।
আমি দেখি এটা ডাউন ট্রেন্ড আছে কিনা। এখনো আপ ট্রেন্ড আছে এটা বলা যাচ্ছে না, আপ ট্রেন্ড যে আপ ট্রেন্ড আছে এটা বলা যাচ্ছে না। সুতরাং এইখান থেকে মানে একটা লো হাই হইতে হবে আগে লো অপেক্ষা। এই খুব সিম্পল ব্যাপার এটা, যে হায়ার লো এবং হায়ার হাই না হলে কনফার্ম না। এমন হইতে পারে যে শেয়ারটা এই পর্যন্ত আসলো, এখান থেকে আবার সে নিচে গেল, যদি এখানে আসে, যদি এই বটমটার উপরে আসে লোটা, দেন এটাকে আমরা বুলিশ ধরার একটা আশা পাই। কিন্তু যদি নিচে যায় তাহলে মনে করতে হবে সে আরো একবার বেয়ারিশ ট্রেন্ডে যাবে। নেক্সটে আসি, মালিক স্পিন। মালিক স্পিনের অনেক আগে আমার একটা অ্যানালাইসিস ছিল। মালিক স্পিনটা খুবই ভালো ফান্ডামেন্টাল, কিন্তু তারপরেও সেটা কেন অদ্ভুত ধরনের আচরণ করতেছে, এটার অ্যানালাইসিসটা আরো, এটা লং টার্মে বুলিশ একটা শেয়ার, এটা লং টার্মে। এখন এইটাকে আমরা এইভাবে দেখতে পারি যে, ধরে রাখেন তার সাপোর্ট লেভেল এটা, আর এটা হলো তার রেজিস্ট্যান্স লেভেল। এইখানে সে একটা ফ্ল্যাট বটম তৈরি করছে। এটা তো খুব একটা আশাব্যঞ্জক শেয়ার, কিন্তু সে এখন উঠতে পারতেছে না। এত ভালো ইপিএস থাকা সত্ত্বেও সে উঠতে পারছে না। এই হলো তার এই কি বলবো হেইট বা রেজিস্ট্যান্স লেভেল, বা তার রেজিস্ট্যান্স পর্যন্ত ডিস্টেন্স। আর এইটা হলো তার আমাদের এইখানে তার একটা রেজিস্ট্যান্স, আমাদের এই সরি এই একটা রেজিস্ট্যান্স, আর একটা রেজিস্ট্যান্স আমরা এইখানে সে তৈরি করছে, আর একটা রেজিস্ট্যান্স। আচ্ছা, এই রেজিস্ট্যান্সটা এই দুইটা রেজিস্ট্যান্সের মধ্যে সে আপ ডাউন করতেছে। অর্থাৎ সে একটা রেজিস্ট্যান্স ব্রেক করে তারপরে সাপোর্ট নিছে, এখন কখন এই রেজিস্ট্যান্সটা ভাঙবে আমাদের, এটা যেহেতু আমি এখানে মান্থলি চার্টে আছি, সুতরাং কখন ভাঙবে এই আশায় বসে থাকতে হবে। অর্থাৎ এক একটা ক্যান্ডেল 1 মান্থ। সো আপনাকে মেবি বহু সময় অপেক্ষা করতে হতে পারে, এবং তার যখন এটা রেজিস্ট্যান্সটা ভাঙবে, এবং যাই হোক অ্যানালাইসিসটা করে রাখি, কিন্তু এটা ভাববেন না যে শেয়ারটা কালকে এই দিকে দৌড় দিবে, সেটা না। এখন এই লেন্থটা আমরা এখানে এই লেন্থটাকে আমরা এটাকে সরাই এনে এইখানে বসা দিতে পারি। অর্থাৎ যদি সে এই রেজিস্ট্যান্সটা ভাঙতে পারে, এখন সামনে আরো রেজিস্ট্যান্স আছে কিনা, অথবা সেলফ জেনারেটেড রেজিস্ট্যান্স যদি আরো থাকে, তো সেক্ষেত্রে তো অবশ্যই সে যেতে পারবে না। কিন্তু অ্যাজ পার অ্যানালাইসিস আমি এটা দিয়ে দিলাম, রেজিস্ট্যান্সগুলো সময়ের আবর্তনে রেজিস্ট্যান্স পরিবর্তন হবে, সেই সময় সে নাও যেতে পারে। সুতরাং পরবর্তী টার্গেট আপাতত ধরে রাখি 130 বলতেছে, আমরা আবার 130 ধরে রাখি। ওকে, এইটা হলো মালিক স্পিনের অ্যানালাইসিস। আমরানেট এখনো 42 ফর্মে আছে, এবং বুলিশের কোনো লক্ষণ নাই। বুলিশ হলে এটা বলা যাবে, এখন এটা নিয়ে কোনো অ্যানালাইসিস দিব না। 42 নিচে কোথায় যাবে সেটাও বলবো না, কারণ মার্কেটটা এখন একটা ভালো স্টেবল অবস্থায় চলে আসতেছে, সুতরাং হয়তো বা সে নাও যেতে পারে। কিন্তু এর প্যাটার্ন বলে না যে সে যাবে না, এর প্যাটার্ন বলে, সামগ্রিক মার্কেট বলে যে হয়তো সব শেয়ারই এখন থেমে যাবে। কিন্তু ইন্ডিভিজুয়ালি অনেক স্টকের প্যাটার্ন বলতেছে যে তার বটম সে আসেনি, সে নিচে নামার সম্ভাবনা যথেষ্ট আছে। ওকে, আমরা এটির পরে আসতেছে ওয়াইপিএল যেভাবে সামনের দিকে অগ্রসর হতে পারে, আমরা সে রেঞ্জ বাউন্ড আছে, এইভাবে সে একটা রেঞ্জ বাউন্ড আছে,
এবং সেই হিসাবে তার এই রেঞ্জের মধ্যে সে থাকতে পারে এবং পরবর্তীতে এইখান থেকে যদি এখানে একটা রেজিস্ট্যান্স আমরা দেখতেই পাচ্ছি, এখান থেকে সে পিছাবে, পিছানোর একটা সম্ভাবনা আছে। পিছালে ওয়াইপিএলটা আবার এইভাবে এই রেঞ্জ বাউন্ড এই চ্যানেলের মধ্যে আবার সে উপরে উঠবে, অর্থাৎ কিনা সে নিচে নামবে উপরে উঠবে। আর এভাবে ডাইরেক্ট যাবে কিনা আমি সেটা বলতে পারছি না, কিন্তু সবসময় একটা স্টক যখন বটম থেকে উপরে উঠে তখন একটা ডাব্লু বটম তৈরি করে। সুতরাং এটা এখনো ডাব্লু বটম তৈরি করে নাই। সুতরাং আবার এখানে কিন্তু সে একেবারেই ডাব্লু বটম তৈরি করেনি, কিন্তু এখানে একটা জিনিস যে এখানে অনেক দিন পর্যন্ত সে ফ্লোরে ছিল, কিন্তু এখানে সে ফ্লোরের ব্যাপারটা নেই। সুতরাং আর যদি সে উপরে ওঠেই তাহলে এদিকে উঠলো, এখন দুই দিকেই খেয়াল রাখতে হবে সেখানে ডাব্লু বটম তৈরি করবে কিনা আবার ডাইরেক্ট উপরে উঠবে কিনা। ওকে, নেক্সট স্টক সম্পর্কে আমরা একটু দেখি। এসকে ট্রিমস। এসকে ট্রিমস একটা রেঞ্জ বাউন্ড, সে যতই প্যাটার্ন করুক না কেন সে এই রেঞ্জ আপার রেঞ্জ এই যে এখানে দেখতে পাচ্ছেন এটা হলো 38.90 টাকা, আর লোয়ার রেঞ্জটা আমাদের মনে হয় 23 টাকা। এই রেঞ্জের মধ্যে আপ ডাউন করতেছে, এখন একটা রেঞ্জের ভিতরে আছে, সেইখানে আপ ডাউন করবে। সম্ভবত সে এইভাবেও যেতে পারে, আবার এখানে একটা এইখানে যেমন একটা ডাব্লু বটম তৈরি করছে, এই ধরনের একটা ডাব্লু বটম তৈরি করে নিয়ে আবার সে এখানে যেতে পারে, অর্থাৎ কিনা সেই রেঞ্জে আপাতত সেই রেঞ্জের মধ্যেই আছে। এখন সে বটমে আছে, নিচে নামার কোনো সম্ভাবনা আমি দেখি না, তাই এটা একটা সান্ত্বনা। কিন্তু উপরে যাওয়ার সঠিক অ্যানালাইসিস কি হবে, মানে যতদূর সম্ভব সঠিক অ্যানালাইসিস দেওয়ার চেষ্টা করা হয়, কিন্তু সেটাও দিতে পারতেছি না, কারণ এখানে সে এখনো ডবল বটম বা ডাব্লু বটমটা তৈরি করতে পারেনি। সি পারে অ্যানালাইসিসটা দিছি, এটা খুব সূক্ষ্মভাবে হিসাব করতে হবে। আমার ব্লগে দেখেন এটা খুব হালকাভাবে এটা যেন রূপালী লাইফের কথা খেয়াল আছে। রূপালী লাইফ যেমন বটম হাই বটম, এই বটমের থেকে উপরে, আবার হাই এই হাই থেকে উপরে, আবার এখানে মিড বোলিং এর ব্যান্ড, অর্থাৎ কিনা সে কিন্তু মিড বোলিং এর ব্যান্ডে আসছে। এখন এই যে মিড বোলিং এর ব্যান্ডে আসছে, এখন সে আবার উপরে যাবে। এইভাবে সে কয়েকবার উঠার পরে সে রূপালী লাইফের মতোই সে আবার উপরে উঠবে, অথবা ক্যাপিটেক ডিজিএফ নাকি একটা শেয়ার আছে না, সেটাও যেমন এইভাবে উপরে উঠছে, এটাও তাই সে ধরনের। এটা কিন্তু খুব হালকা বুল ট্রেন্ডে আছে। নেক্সট স্টকটা দেখি। এইটা সম্পর্কে বলা খুবই মুশকিল, এটা এখন কি অবস্থায় আছে এটা আমি ঠিক বলতে পারতেছি না। আমি স্কয়ার ফার্মাটা আমি আলাদাভাবে পরে অনেক চিন্তা ভাবনা করে অ্যানালাইসিস দিতে হবে, কারণ এটা একটা খুব সুন্দর ফান্ডামেন্টাল শেয়ার, এবং এখান থেকে সে তার সাপোর্ট লেভেল ভেঙে নিচে পড়ে গেছিল এবং এখন উপরে উঠতেছে, আর বেশ খানিকটা উপরে উঠছে। আর খাড়া উপরে উঠাটা আমরা মনে করি না যে সে খাড়া উপরে উঠতে পারবে। হ্যাঁ, সুতরাং এখন যদি সে যায়ও, আমার মনে হয় সে এইখান থেকে আমি যদি একটা রেজিস্ট্যান্স লাইন আঁকি, তাহলে সে প্রায় তার রেজিস্ট্যান্সের কাছাকাছি চলে আসছে, অর্থাৎ কিনা সেইখান থেকে আবার পরে কিনা আবার এটা ভাঙতে পারলে, এই রেজিস্ট্যান্সটা ভাঙতে পারলে হয়তো সে উপরে যাবে। আচ্ছা, দেখা যাক এই রেজিস্ট্যান্সটা যদি ভাঙতে পারে তাহলে পরে আমি আবার অ্যানালাইসিস দিব। এই মুহূর্তে আমি আর এটার কোনো অ্যানালাইসিস দিতে পারতেছি না। সিভিও পিআরএল অ্যানালাইসিসটা আগেই দিয়েছি, তারপরে আমার মনে হচ্ছে যে সে এইখান থেকে এই পর্যন্ত আসার পরে সে এখানে একটা ডাবল বটম তৈরি করবে। টার্গেট এখানে হয়তো ঠিকই থাকবে, একটা ডাবল বটম তৈরি করবে, আমার এই প্যাটার্ন দেখে সেটা মনে হচ্ছে। সো আমি বেশি লং টার্ম অ্যানালাইসিসটা দিতে পারতেছি না, বা এখন দিব না। সিভিও পিআরএল এর অ্যানালাইসিস এইটাই আপাতত। এখন দেখা যাক এরপরে এসপিসিএল তো এখানে ক্যান্ডেলই নাই, আর এসপিসিএল এর যে অবস্থা আমি জানি এটার কি অবস্থা, ওদিকে এটার পক্ষে অ্যানালাইসিস দেওয়া সম্ভব না। এটা যে অবস্থা এখন আছে বহুত দূরে আছে স্টকগুলো, আমি এখন এটা অ্যানালাইসিস দিব না। আচ্ছা, নেক্সটে আমি আসি। এসপিসিএল এর পরে আমাদের আর কোনো স্টক নাই। ওকে,
সো আপনারা যে সমস্ত স্টক অ্যানালাইসিস চেয়েছিলেন আমি সেগুলো দেওয়ার চেষ্টা করছি, কতগুলো আমি নিজে পারি নাই, কতগুলো সে কোনো ডাউন বটমে আসছে এটাও বোঝা যাচ্ছে না, এবং বেশ কিছুগুলো আছে যেগুলো এখনো তার বটম এর মধ্যেই আছে, অর্থাৎ লো ডাউন ট্রেন্ডের মধ্যেই আছে, আপ ট্রেন্ড কনফার্ম করে নাই। সুতরাং আপনাদের যে এই কারণেই যে আপনাদের এই সমস্ত শেয়ার নিয়ে একটা কনসার্ন ছিল সেটাই বোঝা গেল। তবে কেউ কোনো বুলিশ ট্রেন্ডের এর মতো অর্থাৎ পজিটিভ চিন্তা ভাবনা নিয়ে কোনো স্টক অর্থাৎ আমরা একটা ভালো স্টকে ট্রেড করবো এই ধরনের কোনো মনোভাব নিয়ে কোনো অ্যানালাইসিস করার জন্য আমাকে রিকোয়েস্ট করেন নাই। তা সুতরাং আমাকে যে সমস্ত মানে নেগেটিভ শেয়ার নিয়েই দিয়েছেন আমি নেগেটিভ অ্যানালাইসিসই করছি। ধন্যবাদ সাথে থাকার জন্য। আবার সামনের সপ্তাহে আপডেট দিব, সঙ্গে থাকুন, সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন, সময় মতো আপডেট পাবেন। পরবর্তী আপডেট পেতে লাইক, কমেন্ট ও শেয়ার করে সাথে থাকুন। সাবস্ক্রাইব করার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।